আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছ। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? আমার বর, হাজব্যান্ড, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজব্যান্ডই হবে, বাংলাতে বর, ইংরেজিতে হাজব্যান্ড। আরে আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার বর হাজব্যান্ড হোক বা ড্রাইভার, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জাহানারা বেগম বললেন, এসব কি ভুলভাল বলছিস তুই? আমার কি দোষ বলো আমরু? এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে। সরি ভাইয়া, আসলে বলতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড পাইলট, সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত। প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজব্যান্ড? কানাডা। ওয়েট ম্যাম, ১৫০০ টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে, নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলে, রুম নাম্বার 10-এ চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়নার রুম নাম্বার খুঁজতে লাগলো, হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল, মিস্টার প্লেন ড্রাইভার। অনিকেতের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। তোর বিশ্বাস করতে হবে না, ভাবির কোনো বানভাবি নাই দোস্ত। এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদির ক্ষেত্রে সময়টমায় হিসেব করতে নেই, যদি পেয়ে যাই মন মতো কন্যা, বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি? বউকে নিয়ে যাব, জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব, এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি। চুপ কর আর চল। হাঁটছিল দুজনে, এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই তোর বুকে ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাঠা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটাকে সাথে করে নিয়ে আসলে একটা দুটা চুম্মা খাইতি, জড়ায় টড়ায় ধরতি, বউ কান্না করত, তুই বলতি, কেঁদো না সাথী আমার, আমি তোমার আছি, তোমারই থাকবো, ফিরে ফিরে তোমারই কাছে আসব। চুপ করবি, নয়তো তোর সাথে এখানেই বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নেই? আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে, তবে তোর জন্য ওই 1 পিস যথেষ্ট। তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই আসলেই ডাক্তার? হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার, বাহিরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। ওর বয়স 8, তবে তোরে নাকানি চুবানি খাওয়াতে পারবে। একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু, পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল, হঠাৎ কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলানো, নাহ নেই তো, তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনার ভেদ করে আবার কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে, এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, নিজের 2 হাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না। সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে এখানে। নায়ক নায়িকার জন্য 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি, তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি, সে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইল? যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এইভাবে ছুটে এসে আমার বক্ষে আছড়ে পড়ুক? প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও সুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন। সিরিয়াসলি সুনয় না, তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছো? তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সব সময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিবে চুম্মু খাবে তা না, উল্টো বকর বকর করছেন। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুম্মু খাবো? তুমি এটা চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠতেছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না, হসপিটালে থাকে। নয়না, ও আমার বন্ধু অনিকেত, ও পেশায় ডাক্তার, কার্ডিওলজিস্ট, মজা করে বলেছে। এবার বলো কেন এসেছো? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া। ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে 3000 টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে, বেডশিটের দাম, আমি আবার এত উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে তাই টাকা লাগবে না।
তোমার সাথে কে এসেছে? আম্মু এসেছে। উনি কোথায়? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদম সময় নেই, আমি আসি। শুনুন। বলো। এভাবে বলো বললে কি বলবে হু? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। সুনয়না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বউয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না? আপনি ডাক্তার, তাই তো? এক কাজ করতে পারবেন। কি কাজ লিটিল ভাবি? এই ড্রাইভার হার্টের সার্জারি করে সব বদরাগ জেদগুলো বের করে দিবেন। অনিকেট জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ালেখা করো, কেরিয়ার গড়ো। আমার পড়ালেখাই হলো বিয়ে, আর কেরিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব, উল্টোপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো, এই হলো আমার মূল কেরিয়ার। জামাই ইনকাম করবে, আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও, আমার হাতে সময় নেই। আহা, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শোনায়ও না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তার আগেই অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, এসি 187 টরেন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, কিছু কথা না বলা থাকুক। কথাটা শেষ করেই দ্রুত সামনের দিকে পা বাড়ালো। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব নয়। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না? কথার ভাঁজে কথা জমতে থাকুক, আপনি ভালো থাকুন সব সময়। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে, ওটে কাজে যাচ্ছে, এটাই ওর পেশা, ফিরে চল, সময় হলে আবার তোর কাছেই আসবে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না, আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে জ্বলছি, আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না। ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার। তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটুও ভালো না। আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বললেন, এত কি ভাবছিস? এসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর। এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে। লাবিব বাসায় এসে ঢুকতেই সৈকত সাহেব লাবিবের বাবা বলেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা, সরি, কিন্তু দোষটা আমার একার না। আমি তোমাদের বলেছিলাম, তোমরা রাজি হওনি, তাই এই পথ বেছে নিতে হলো। সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়েই গলায় ঝুলে পড়লে? কোন ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি? নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অস্ত্র বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে, মুখ ফুটে বলার আগেই সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার। আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। শিল্পী বেগম এসে বলে, মেয়েটার কি দোষ ভালো? তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে। একদম চুপ করা তুমি। আমি কি ফিরার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিলে কোন ছেলের সাহস হয় শুনি? আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে এর জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে, বংশ পরিচয় কি তোমার? তা আদৌ বংশ পরিচয় আছে তো নাকি ছাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। না, একটা কলও আসেনি। এই লোকটা এমন রসকসহীন কেন? আরে হো ভাই, তোর প্রেমিকা পালিয়ে গেছে তাতে কি হয়েছে? দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে। আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো ল্যাটা চুকে যায়। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে? না, নয়না স্থির হতে পারছে না। পায়জারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিম কর্নারে। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো, মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে। একদম দাঁত ফেলে দেব এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো, ফেলো দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না। রুম থেকে বের হয়ে টিভি অন করল। সেখানে গান বাজচ্ছে, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে না। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলে, মহা মুশকিলে পড়লাম তো। এই প্লেন ড্রাইভার তো কিছুতেই আমার মস্তিষ্ক আর হৃদয় থেকে সরছেই না। আতিতা, তুমি কার সাথে কথা বলো? নয়না সূচনার দিকে তাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে,
পাপিতা, তুই এত বিচ্ছু কেন সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে, তোর মুড দিয়ে আমি কি করব রে আপিতা? আমি কার্টুন দেখব, সর তুই। তোকে না কতবার বলছি তুই করে বলবি না আর আপিতা বলবি না। আপিতা, তুই আপিতা, তুই আপিতা। চুপ করবি? করব না চুপ, তুই চুপ করবি। চিনিস আবার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুছ না, বলেই নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কাপাল কুচকে বলে, আমার সাথে এমন করেছিস দেখিস, তোর সাথে কি করি আপিতা। রুমে এসেই জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, বাহিরে যাবি? চল আমরা ফুচকা খেয়ে আসি। নয়না আনন্দিত হয়ে বলে, সত্যি? সত্যি। নয়নার তবুও মন ভালো হচ্ছে না। ওই লোকটা কল করবে কখন? একটা কল কি করা যেত না? আরে হো, মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠার মানব লোকটা। কি রে মা, এখন কি ভাবছিস আমাকে বল। কিছু না আম্মু, কিছু না হলেই ভালো। এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি, একমাত্র পড়া ছাড়া। সামনে পরীক্ষা, সেটাতে ফোকাস করতে হবে। শ্বশুরবাড়ির লোকদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে। নয়না চট করে উঠে বসল। জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো? মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। এসব তুই কি বলছিস? তোকে আবার বিয়ে কেন দেব? বিবাহিতা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব? তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন দেখতে তেমন কি অমায়িক তার ব্যবহার। দেখতে রণবীর কাপুরে হলেই হয়, একদম ভালো না। এখনও একটা কল করল না আমাকে। কেমন পাষাণ হৃদয় মানুষ। এমন মানুষ আমার মোটেই পছন্দ না। আরে বোকা মেয়ে, প্লেনে থাকলে কল কি করে করবে? ল্যান্ড করলে তারপর তোকে কল করতে পারবে। এখন তো ফোন এরোপ্লেন মুডে আছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। নয়নার মন পুতো হলো না কথাটা। কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনল না। আস্তা হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুন, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনব। এত ভাবা বাদ দে, যা রেডি হয়ে আয়, ফুচকা খেয়ে আসি। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে। পরীক্ষার মাত্র 17 দিন বাকি। তুমি না বলছিলা বিয়ে হলে আর পড়তে হবে না? তাহলে আর পড়ব না। আমার পড়াশোনা এখন বর, টিচার হলো শ্বশুর বাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। পরীক্ষা না দিলে জামাই মানুষদের কি বলবে? আমার বউ আন্ডার মেট্রিক, জামাইয়ের যোগ্য হতে হবে না? উল্টোপাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল। সারায়। জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে উঠে চোখের সামনে। শেষ চাহনি তার, চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ইস, কেন যে তোমার কথাটা শুনলাম না? আচ্ছা, এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছি। আমার কি বউ হিসেবে সুনয়নাকে মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো, জিজ্ঞেসু দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভ্রু কুচতে আবার নিজের ধ্যানে মগ্ন হল। ও হ্যালো, পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন? আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন। ছেলেদের লাইন লেগে যায় আমার পিছনে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুঁজে নিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন, মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলল, আমি মানুষ না, দানব, পিশাচ টাইপ দানব। আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি, তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাদ হাত ঢোকাবেন না। ছি, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টার দীর্ঘ জার্নি। কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে, বিরক্ত হচ্ছে নিজের ওপর। ইচ্ছে করছে এখন এক দৌড় নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে, কোমরে হাত রেখে বলতে, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না। নয়নার প্রতি সে অন্যায় করেছে, একে একে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়ে শব্দটা মনে আসতেই হেসে দিল জিয়ান।
নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি ষোড়শী বালিকা, আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে, লোকটার কি মাথায় সমস্যা আছে, একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না। আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না। যে ভুল করে সেই ফল সেই ভোগ করে। এমন একটা ছেলেকে ছেড়ে ও যে ভুল করেছে, একদিন ও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজা কি সুদর্শন আর কর্মঠ ছেলে। নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না। তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পচা সমুখে পা কাটলে তবেই টের পাই সাবধানে চলাচল করতে হতো। অতি আবেগে আমরা ভুল করে বসি। ও পচা সমুখে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে। চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছো? আমি ছেলের ব্যাপারে খোঁজ যা নিয়েছি, টেকার সম্ভাবনা খুব কম। যদি টিকে যায় তাহলে তো ভালোই। আইরিনকে সামলা, বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্ন যেন না করে। যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে দিতে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বুঝে না। কি না করেছি আমরা নীলাঞ্জনার জন্য। আমাদের সম্মানের কথা একটা বারও ভাবল না। বাবা মায়ের পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটা বেছে নিল। এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখলো নিজের হাতে। কিচেনে এসে নানা রকম খাবার রান্না করলো ছেলের পছন্দের। ছেলেটা তো বাসায় তেমন থাকেই না, সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলে পানা। কোন দেশ রেখে কোন দেশে ভ্রমণ করবে সেই তাড়না। রেজা রাগী, তবে মা ভক্ত। জাহিন একরখা, তার মন মর্জি বোঝা মুশকিল। দীর্ঘ ৮ মাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী। চৌধুরী বংশের ছোট নবাব। এশ কালার শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, কালো চশমা পরা, এক হাতে লাগেজ, অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী, একা একা কোথায় চললে? ভরদুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাত। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। 3 পিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়। একটা ছেলে সামনে এসে বলে, আরে হা 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 হা, বাহ, চশমিশ চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে, যাও বেবি ডল। কিছুটা এগোতেই মান্নাতের ওড়না ধরে ফেলে। মান্নাত কিছু বলবে তার আগেই একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে একটা ছেলে বের হয়েই ছেলেগুলো মারধর করতে থাকে। বখারেদের মধ্যে একজন জাহিনের হাতে ছুরি দিয়ে পোঁচ দেয়, যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের করত। আমার এলাকায় বসে ইফটিজিং। ওরা হয়তো জানে না এটা সিংহের গুহা। এখানে শিকারী ভুল করে ঢুকে পড়েলেই খালাস। কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছেঁড়ার চেষ্টা করছে। কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ? মেয়েদের মাথায় আসলেই কি ঘিলু কিছুটা কম নাকি? জাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, মিস চারচোক, আপনার কি মনে হয় এটা কোনো সিনেমার শুটিং? মান্নাত ফ্যালফ্যাল দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা, ফর্সা, কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি কি এই দেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোক, এর আগে কোনো ছেলে দেখেননি নাকি? আর শুনুন, এটা কোনো সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দেবেন। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভর দুপুরে এই রাস্তায় একা একা কোনো ঘাস কাটতে এসেছেন? আপনার হাত থেকে রক্ত ঝরছে। জাহিন আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসল। অন্তরকে বলল, মেয়েটা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ায়। আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতকে বলল, নাম কি আপনার? মান্নান। কোন কলেজ? মান্নাত চুপ করে রইল। যাতে খলাম্মা আর তালে ব্রিলিয়ান্ট। নিশ্চিত আপনি ক্লাস টপার। এর জন্য সালার বস্তার মতো ড্রেস আর 4 চোখ। এত পরে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। ম্যান ম্যান করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রোগী পাবে না। তোমার বাবা কি করে? এসিপি। ওহো, চোরদের সর্দার। তা এত কালা টাকা থাকার পরেও তোমার এই হাল কেন? মান্নাত চুপ করে রইল। তোমার বাসা চলে এসেছে, বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়ল, এসিপি জামাল সর্দার।
মান্নাত চলে গেল। কি মেয়ে রে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষতস্থানে। সার্ভেন্টকে বলল, তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে এসো। এসেই মারপিট শুরু করে দিয়েছিস, তুই ম্যাচিওর হবি কবে বাবু? তুমিই বলো আম্মু, সিংহের সামনে শিকারি চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে? অত সব আমি বুঝি না, এসব মারামারি করার বয়স তোর নেই, এবার তোকে বিয়ে করিয়ে দেব। আম্মু, এই সব ঝামেলায় আমি নেই। বাই দ্য ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসেছি, দেবর ভাবি মিলে তোমার ছেলের চান্দি ফুটো করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এই বিয়ে টিকবে নাকি কে জানে, তুই ফ্রেশ হয়ে আয়, তোকে নিজের হাতে খাইয়ে দেব। ইটস নট ফেয়ার আম্মু, ভাবির সাথে দেখা হলো না, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার ছেলেকে ধরব। জিয়ান নয়না আর তার রিসেশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে, মোবাইলের দিকে তাকিয়ে বলে, সুনয়না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটো দেখেই রাখা হয়েছে। কি আছে তোমার ওই নিষ্পাপ চাহিনিতে? আমি কেন বারবার তোমার আখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই আপনার আসল রূপ? ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙল। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বউয়ের মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন? হোয়াট? এরকম দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। জাইন চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি, আপনাকে নোটিস করবে। আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না। বলেই পায়ের উপর পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বেশ অবাক হলো, একটা ছেলের এত অ্যাটিটিউড, তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেতে অ্যাটেনশন দিতে চাইছে, এরপরেও ইগনোর করছে। ইরা হুট করে জাইনের হাতের উপর হাত রাখল। জাইন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ, কন্ট্রোল ইয়োর সেলফ। প্লিজ এমন করবেন না, আমার খুব ভয় পাচ্ছে, আপনার হাতটা একটু ধরতে দিন। সমস্যা কি আপনার? একা ট্রাভেল করতে এত সমস্যা? তাহলে একা ট্রাভেল করতে কে বলেছে? আমার বউ খুব ডেঞ্জারাস, সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে তার হাত কেটে দেবে, সাথে আমারটাও। নিজের হাতের প্রতি মায়াদয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জাইন নিজের ল্যাপটপ ব্যাগ রাখল। এখানে হাত রাখুন, শক্ত করে ধরে রাখুন। এখানে হাত রাখার সিটের হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়, এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব নয়, সো ডোন্ট ডিস্টার্ব মি। আম্মু, 8 ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না, আমি যতদূর জানি 18-20 ঘন্টা লাগে। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে। নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল। না, এখানে ভালো লাগছে না, আমি নিজের রুমে শোবো বলে নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবেমাত্র তন্দ্রাভাব এসেছে, হঠাৎ মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুম ঘুম চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙুল রেখে বলে, একদম চুপ, একটুও কথা বলবে না। তোমার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে গেছি, আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই। নয়না ধরফড়িয়ে উঠে বসে পড়ল। আওয়াজ করে ডাকল, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কোথায়? বেডসাইড সুইচ দিয়ে লাইট অন করল। না, কোথায় তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এ কোন রোগে আমাকে আক্রান্ত করে গেলেন? আমি যে আপনার কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছি, একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাফ মেঙ্গেল নাহিদের বাসায়। কোনো মেয়ে আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারল না। মনের বিয়ে না করতে পারার পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসল সোফায়। কোনো ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করল, তোর বউ যে তুই ওয়াশরুমে 2 মিনিট লেট করলেও সন্দেহ করে, এত প্যারা দেয়, কথায় কথায় সন্দেহ, তোর বিরক্ত লাগে না? সন্দেহ করে এটা ভালো, তাতে আমি বুঝতে পারি, কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগতো, টেনশন হতো। মাথায় তার কি আছে না গেছে, এখনো একটু আছে, কবুল বলার পর ততটুকুও থাকবে নাকি গ্যারান্টি দিতে পারছি না। এ কেমন ভালোবাসা? না করেছিস বিয়ে, না করেছিস জীবনে প্রেম, তুই এডি বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাই। ভালোবাসা ফেক হলে আমি উগান্ডা গেলেও সন্দেহ করত না। উফ, বড্ড ব্যথা পেলুম বুকে। এই জন্মে বিয়ে কি জুটবে আমার কপালে? একটা বউ নাই, এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। নাহিদ হেসে বলে, তুই কাতরাতে থাক। তা হসপিটালে না যেয়ে বাড়িতে কি? আমরা 4 জন, 2টো উইকেট পড়ে গেছে, আর একটা আউট হওয়ার দ্বার প্রান্তে। শালার আমার উইকেটের পতন কবে হবে? জীবনে লাবিবের মতো হতে পারলেই জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকা নিয়ে ভাগছে, আর আমি বন্ধুর বউ নিয়ে ভাগতাম, ব্যাস মেয়ে খোঁজার ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই, এত কিছুর পরেও প্লেবয় রয়ে গেছে। ওর এক্স সুমাইয়ার সাথে এখনো চ্যাট করে। তুই কেমতে জানলি?
আমার হবুর ফ্রেন্ড সুমাইয়া। ভাই তোর বউটাকে দেখে রাখ, আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে দেয়। অন্যের টানাটানিতে যে হাত ছেড়ে দেবে তাকে চাই না। ভালোই হয়েছে রে, রেজার সাথে নীলাঞ্জনার বিয়ে হয়নি। তুই বল, মেয়েটাও তো ভালো না, ভালো হলে নিজের প্রেমিকার ফ্রেন্ডের সাথে টু টাইমিং করে। যেমন 12 মাইয়া তেমন তোরে জামাই পাইছে। সে যা হোক, আমার বুকের ব্যথা কমানো ট্রাই করো বাবু। শালা, তোর কি আমাকে গিয়ে মনে হয়? চুপ কর লুচ্চা, আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত, চলবে। তো পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই আপনারা পরবর্তী পার্টও দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী গল্পগুলা এই চ্যানেলে পাবেন। তো সবাইকে ধন্যবাদ।